আজকে যে ক্লাসটা করব এই ক্লাসটা হচ্ছে পিটস ইন্ডিয়া অ্যাক্টের পর থেকে। এই পিটস ইন্ডিয়া অ্যাক্ট যখন চলছে পিরিয়ডটা, ডুয়েল গভর্নমেন্ট চলে এসছে, হ্যাঁ, দ্বৈত শাসন ব্যবস্থা দেখতে পাচ্ছি একটা। তারপরে কোর্ট অফ ডিরেক্টর, বোর্ড অফ কন্ট্রোল চলে এলো। হ্যাঁ, এটা ব্রিটিশ কুইন এর মানে ব্রিটিশ পার্লামেন্ট, ব্রিটিশ গভর্নমেন্ট থেকে এটা এসেছিলো টু লুক আউট দ্য কী কী কাজ করছে, মানে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে কী কাজ করছে তার জন্য দুটো কন্ট্রোল বোর্ড, দুটো অর্গানাইজেশন বসিয়ে দিয়েছিল। একটা বোর্ড অফ কন্ট্রোল, একটা হচ্ছে কোর্ট অফ ডাইরেক্টরস। একজন দেখতো কোর্ট অফ ডাইরেক্টরের কাজ ছিল দেখা শুধু বিজনেসটা, বিজনেস এই ব্যবসা বাণিজ্যটা, বিজনেস অ্যান্ড ট্রেড। অ্যান্ড বোর্ড অফ কন্ট্রোল কী করতো, বাকি সব দেখতো, মানে সিভিল অ্যাফেয়ার্স দেখতো, পলিটিক্যাল অ্যাফেয়ার্স দেখছো, মিলিটারি অ্যাফেয়ার্স দেখতো, এগুলো দেখতো। ঠিক আছে, এবারে এইখানে আস্তে আস্তে কী হচ্ছে, এবার আমি কিছু দেখবো, মানে এই যে 1772 থেকে 1700, এটা একটু ভুল লিখলাম একটু মতো, 1785, ঠিক আছে। এই যে টাইম পিরিয়ডটা আছে, এই টাইম পিরিয়ডে ইন্ডিয়ার সিচুয়েশনটা কী ছিল তখন, এগুলো হচ্ছিলো ব্যাকগ্রাউন্ডে, মানে এই কোর্ট অফ ডিরেক্টর বলো, বোর্ড অফ কন্ট্রোল বলো, তারপরে দ্বৈত শাসন ব্যবস্থা, এইগুলো যে হচ্ছিল, হ্যাঁ, তার এর এর মাঝখানে ব্যাকগ্রাউন্ডে কী চলছিল। আমি আগের দিনে বললাম কি ওয়ারেন হেস্টিংয়ের যে রেভিনিউ পলিসিটা, ওটা ফেল হয়ে গেল। হ্যাঁ, কুইন কলোন সেটেলমেন্টটা, হ্যাঁ, অকশন সিস্টেম করে দিয়েছিল, ওটা ফেল হলো। তারপরে ইন্ডিয়া একটা অনেক বড় ইকোনমিক ক্রাইসিসের মধ্যে ছিল, টাকা ছিল না। তারপরে বললাম ডুয়েল গভর্নমেন্ট ছিল, এক জায়গায় ছিল নবাব, একদিকে ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানি। আর প্লাস টর্চার বাই জমিনদার্স, যে পিজেন্টসরা ছিল, যারা চাষিরা ছিল, তাদেরকে জমিদাররা টর্চার করছে। তো এই একটা ঝামেলার সৃষ্টি হয়ে আছে। তখন কী করলো, এই সময় ওয়ারেন হেস্টিং কী করলো, একটা ভালো জিনিস করলো, যেটাকে জুডিশিয়াল রিফর্ম নিয়ে এলো কিছু। জুডিশিয়াল রিফর্ম, আমার জিনিসটা কি দেখি আমি, ঠিক আছে, কী কী জুডিশিয়াল রিফর্ম নিয়ে এলো। মানে এইটা সিচুয়েশন কম, এই যে একটা ক্রাইসিস তৈরি হয়েছে, কারণ সব জায়গায় টাকা নেই, এই নেই, ঠিক আছে। তারপরে লোকজনের মধ্যে কনফিউজ হয়ে গেছে। হ্যাঁ, সে আসল সরকারকে, নবাব আসল সরকার না ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসল সরকার। এই পলিটিক্যাল ক্রাইসিস হয়ে গেছে, ইকোনমিক ক্রাইসিস হয়েছে, তারপর রেভিনিউ পলিসি ফেল হয়ে গেছে। এগুলোকে ঠিক করার জন্য সে কিছু জুডিশিয়াল রিফর্ম নিয়ে এলো। তো জুডিশিয়াল রিফর্মের আগে একটা জিনিস বলবো আমি, ঠিক আছে। এই জুডিশিয়াল রিফর্মস বাই ওয়ারেন হেস্টিং, WH লিখলাম, ঠিক আছে। এবারে এটার এই জুডিশিয়াল রিফর্মস যেটা আছে, এর আগে আমাদের এই জুডিশিয়াল সিস্টেম মানে কোনটা, এই কোর্ট যেটাকে বলছি, কোর্ট, সিভিল কোর্ট, ক্রিমিনাল কোর্ট, এই কোর্টের যে জিনিসটাকে জুডিশিয়াল বলছি। জুডিশিয়ারি যেটা বলে, আমাদের এখন একটা থাকে লেজিসলেটিভ, ঠিক আছে। লেজিসলেটিভ কী করে, কানুন পাস করে। এক্সিকিউটিভের কাজ কী, যে ওই লটাকে ইমপ্লিমেন্ট করা। আর জুডিশিয়ারির কাজ কী, কেউ ভুল করলে এরা দুজন তারা মাঝখানে আছে। তো জুডিশিয়ারি চেঞ্জ করলো। তো এই জুডিশিয়াল সিস্টেমটা, হ্যাঁ, যতই বলুক আমি করেছি ওয়ারেন হেস্টিং, কিন্তু এর আগে আমাদের ভারতবর্ষে ছিল। তো ফার্স্ট জুডিশিয়াল সিস্টেম যদি বলি আমি, ফার্স্ট জুডিশিয়ারি ইন দ্য ওয়ার্ল্ড, জুডিশিয়াল সিস্টেম, হ্যাঁ, ইন দ্য হোল ওয়ার্ল্ড যদি বলি আমি, ঠিক আছে। এটা করে কনসেপ্টটা দিয়ে গিয়েছিল চাণক্য। চাণক্য, ঠিক আছে। এই চাণক্য বলে গেছিলো দুটো ছিল, কোর্ট ছিল। একটা ছিল কন্টাক শোধন, এটাকে বলা হতো ক্রিমিনাল কোর্ট, ঠিক আছে। আর একটা ছিল কি তোমার ধর্মামস্থ্য, মানে সিভিল কোড। এটা অনেক আগে থেকে ছিল। তারপরে এইটাকেই এই কনসেপ্টটাকে, এই চাণক্যর কনসেপ্টটাকেই আকবর করলো, কি বলে, আকবর তোমার একটু কনসেপ্টটাকে এই সেম কনসেপ্ট করেছিল, কিন্তু কোর্টগুলোর নামটা একটু অন্য করে দিল, ঠিক আছে। যেমন ইয়েতে, হ্যাঁ, আকবরের টাইমে, আকবর মানে মুঘল শাসক বলছি, চাণক্য তো চন্দ্রগুপ্ত মৌর্য সময় ছিল, ঠিক আছে, গুপ্ত সম্রাট, গুপ্ত থেকে এটাই চলতো, কন্টাক্ট সুলতান ধর্মমাসে চলতো। তারপরে তখন এলো আকবর একটা মেজর রিফর্ম করলো। এইখানে দুটো আলাদা সেম,
হ্যাঁ, এই ক্রিমিনালটাকে কি বললো? ক্রিমিনাল আর সিভিল। ক্রিমিনাল কোর্টকে বললো তোমার ফৌজদারি আদালত, ঠিক আছে, আর সিভিল কোর্টটাকে বলো দিওয়ানি আদালত। দিওয়ানি মানে কি? দিওয়ানি মানে মনে কীভাবে রাখবো জিনিসটা, কোনটা কি ফৌজদারি কোনটা, যদি বলে দিল ক্রিমিনাল কোর্টকে কী বলে, হট করে সে দিওয়ানি মেরে চলে আসে না। দিওয়ানি মানে কি? ট্যাক্স, কর। কর কিসের উপর নেওয়া হয়? জায়গার উপরে। সিভিল, সিভিল মানে আমার জায়গা জমির ব্যাপার, ঠিক আছে। আর বাকিটা ক্রিমিনাল মানে ক্রিমিনালকে কে সাহায্য করে? ফৌজি, যেটাকে বলে ফৌজদের, এরকম করে মনে রাখতে পারো লিঙ্ক করে, ঠিক আছে। জাস্ট এইটাকেই, এই কনসেপ্টটাকেই, এই যে আকবরের কনসেপ্টটাকে ছিল, এই আকবরের কনসেপ্টটাকেই ওয়ারেন হেস্টিং ফলো করলো, মানে তার তার ইয়ে সময় নিয়ে এলো। আকবর এই জিনিসটাকে কী করে করলো, ঠিক আছে, আকবর বলছি, সরি। এরপরে কী আছে তোমার ওয়ারেন হেস্টিং, ঠিক আছে। ওয়ারেন হেস্টিংও দুটো কোড করলো, একটা হচ্ছে ক্রিমিনাল কোড, একটা হচ্ছে সিভিল কোড, ঠিক আছে। সিভিল কোড, সিআরটি লিখলাম। এবার ওপরে আছে সুপ্রিম কোর্ট, একদম ওপরে টপে, ক্যালকাটা, ঠিক আছে, হয়ে গেল। ক্যালকাটা আছে সব থেকে ওপরে, সুপ্রিম কোর্টটা। এর আন্ডারে কী আছে? এর আন্ডারে একদিকে কী আছে? সরদার, দিওয়ানি আদালত। দিওয়ানি মানে কি? যখনই দিওয়ানি বলছে তখন কি? এটা সিভিল কোড নিশ্চয়ই, এটা নিশ্চয়ই এটা সিভিল কোড, ঠিক আছে। আরেকটা কী হলো? একটা সিভিল হলে যেটা যেটা নাম থাকবে একটা, ওটা তোমার যাই নাম থাকে ওটা নিশ্চয়ই ক্রিমিনাল কোড হবে। সর্দার নিজামাত আদালত, এটা মানে কি? নিশ্চয়ই ক্রিমিনাল কোড। একটা সিভিল ওটা নিশ্চয়ই ক্রিমিনাল কোড হবে, ঠিক আছে। এটা এটা কথা ছিল। সর্দার দিওয়ানি আদালত ক্যালকাটায় ছিল। সর্দার নিজামাত আদালত ছিল আমাদের মুর্শিদাবাদে, মনে রাখবে এটা। মুর্শিদাবাদে, ঠিক আছে। এটাকে হেড কে করতো? এটার মেম্বার ছিল সর্দার দিওয়ানিতে, সিভিল কোর্টে। সিভিল কোর্টটা এটা কে ছিল? এটাতে তোমার ছিল ওয়ারেন হেস্টিং নিজে, প্লাস 2 মেম্বার, ঠিক আছে। গভর্নর নিয়েছিল, আর প্লাস তোমার গভর্নর জেলা বেঙ্গল নিয়েছিল, প্লাস তোমার 2 মেম্বার ছিল। আর এটার হেড কে ছিল? নবাব বাংলার। এবার এটা সিভিল কোড কেন নিল? কেন? সিভিলে তো বেশি পয়সা না, জায়গা জমিগুলো নিজের নামে করতে সুবিধা হবে ওদের, সেটা নিজের আন্ডারে রাখলো, বাকি নবাবকে ঝামেলা চলে গেলো, ঠিক আছে। এরপরে কী হলো? এরপরে এটা তো উঁচু লেভেলে গেলো। এরপরে যেমন আমাদের এখন কোর্ট থাকে, হ্যাঁ, এই কোর্টটা, এই স্ট্রাকচারটা আমাদের স্ট্রাকচারই এখন, আর কিছু না। এই স্ট্রাকচারটা যে এই যে দেখছি সুপ্রিম কোর্ট, এটা এখনকার যে স্ট্রাকচার, একই স্ট্রাকচার, আমি বলে দিচ্ছি জিনিসটা। দেখো, এরপরে কী আছে নিচের স্টেপে, ঠিক আছে, নিচের স্টেপে আছে তোমার দিওয়ানি দেখলেই সিভিল কোড, একটা মারে রাখো, বাকিটা নিজে নিজেই ক্রিমিনাল কোড হয়ে যাবে, ঠিক আছে। একটা হচ্ছে মফস্সিল, দিওয়ানি আদালত, ঠিক আছে। আর এই পাশে হচ্ছে মফস্সিল নিজামত আদালত, ঠিক আছে, হয়ে গেল। এটাকে হেড কে করবে? এটাকে হেড কে করবে? ডিসি বাই ইআরসি, মানে ডিস্ট্রিক্ট কালেক্টর, এখন জায়গায় ডিএম বলা হয়, ডিস্ট্রিক্ট কালেক্টর। আর এটাকে কে করবে? এটাকে হেড কে করবে? এটা হচ্ছে ইআইসির কিছু অফিসার প্লাস কাজী, হ্যাঁ, অ্যান্ড মুফতিস। মুফতিস মানে
ওই কাজী মুসলিম ওদেরকে কাজী ইসলামিক ইয়েতে রিলিজিয়ানে কাজী মুফতিস হচ্ছে ওই কোর্ট বিচার ওইসব দেখতো জিনিসগুলো, ঠিক আছে, এইসব দেখতো। তো এখনকার ওইটাই থাকে, তিনটে লেভেল দেখো, এই একটা লেভেল, এই একটা লেভেল, এই একটা লেভেল। আমাদের এখনও লোকাল কোর্ট, ওপরে হচ্ছে ডিস্ট্রিক্ট কোর্ট, লোকাল কোর্ট, হাইকোর্ট, তারপরে হচ্ছে সুপ্রিম কোর্ট, এই সেম তিনটে লেভেল। একদম নিচে লোকাল কোর্টস থাকে, হ্যাঁ, মানে ডিস্ট্রিক্ট কোর্ট বা এমনি সাব ডিভিশনাল কোর্ট থাকে, তার উপরে থাকে হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, মাদ্রাস হাইকোর্ট, বোম্বে হাইকোর্ট, তারপরে উপরে একদম সুপ্রিম কোর্ট থাকে। তো একই স্ট্রাকচার, এটা এখনও অবধি আমাদের বেসিক স্ট্রাকচার অফ জুডিশিয়ারি এখান থেকে নেওয়া হয়। কিন্তু ওয়ারেন হেস্টিংকে বলা হয়, কিন্তু যদি বলে প্রশ্নতে বেসিক স্ট্রাকচার অফ জুডিশিয়ারি কে দিয়েছে ইন্ডিয়াতে, যদি ওয়ারেন হেস্টিং অলওয়েজ উত্তর হবে। কিন্তু অলওয়েজ মনে রাখবো কি চাণক্য প্রথম দিয়েছিল কিন্তু, ঠিক আছে, এই কনসেপ্টটা কোর্টের। এইবারে একটা কথা বলি, এই যে এতক্ষণ থেকে এই লোকটা যে এত কিছু করছে, হ্যাঁ, এই যে কাজগুলো জুডিশিয়াল রিফর্ম, এরা না, এই যে যতগুলো গভর্নর জেনারেল ছিল আগে থেকে, হ্যাঁ, ওয়ারেন হেস্টিং বলো, লর্ড কর্নেলিস বলো, বাকি যারা ছিল, এরা খুবই মানে শিক্ষিত লোক ছিল, বদমাস ছিল কিন্তু শিক্ষিত ছিল, কিন্তু শিক্ষিত বদমাসেরা। তো এরা কি করতো, মানে আমি অন্য জায়গায় ইন্ডিয়াতে এসে আমি ইন্ডিয়াকে রাজত্ব করছি, তো ইন্ডিয়া সম্পর্কে জানতে হবে ওকে, ইন্ডিয়াতে কেমন লোকজন থাকে, হ্যাঁ, যেমন এই কিছুক্ষণ আগে বললাম ওয়ারেন হেস্টিং যে বার করেছিল, হ্যাঁ, ওই ট্যাক্স সিস্টেমটা অকশন টাইপ, যে যত বড় ট্যাক্স দাও, ভুল করেছিল। তো এবারে কি করতে লাগলো, একটা করলো, হ্যাঁ, সংস্থা সংস্থা খুললো, সংস্থাটার নাম হচ্ছে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল, ঠিক আছে, এর টাইমে খোলা হলো। ঠিক আছে, 1784-এ। এর কাজ কি, এবারে এই যে এতগুলো কোর্ট হলো, ঠিক আছে, হুম, এই যে কোর্ট মোট হচ্ছে সব আস্তে আস্তে, এবারে আরেকটা কি, এই সব তো হচ্ছে, সব কিছু তো গভর্নরকে দেখতে হবে, যেমন জুডিশিয়ারি দেখলো ওইরকম ইকোনমিও দেখতে হবে, ঠিক আছে, জুডিশিয়ারি ঠিক থাকলে ইকোনমি ঠিক থাকবে। তারপরে আমাকে ইন্ডিয়ার কালচার জানতে হবে যেখানে আছি আমি, এই যে কালচার, মানে এইখানে ও দেখলো কি লোকাল সাপোর্ট লাগবে টু আন্ডারস্ট্যান্ড দ্য কী বলবো, কালচার অ্যান্ড কাস্টম অ্যান্ড ট্রেডিশন অফ ইন্ডিয়া, ঠিক আছে। তো সে তার জন্য এই জানার জন্য, এই কালচার কেমন, ইন্ডিয়ার কাস্টমস ট্রেডিশন কী কী আছে, কী কী অকেশনস আছে, এইসব জানার জন্য অ্যাসিয়াটিক সোসাইটি অফ বেঙ্গল বার করলো। এর কাজ কী ছিল, এর কাজ ছিল যতগুলো পুরনো পুরনো গ্রন্থ আছে ওগুলোকে ইংলিশে ট্রান্সলেট করা এবং পড়া। এটা আগেও হতো কিন্তু, আগে যেমন ফিরোজ শাহ তুগলক সেম কাজ করেছিল, আকবরও সেম কাজ করেছিল, হ্যাঁ, এরা মানে যেই পুরনো পুরনো গ্রন্থগুলোকে আকবর পার্সিয়ান থেকে সংস্কৃত থেকে পার্সিয়ানে ট্রান্সলেট করাতো, এরাও এটা করাতো, ঠিক আছে। এটা কাজ ছিল ট্রান্সলেশন অফ ইন্ডিয়ান স্ক্রিপচার্স। কাজ কি, ট্রান্সলেশন অফ ইন্ডিয়ান স্ক্রিপচার্স, ঠিক আছে। যেমন দেখি কিছু পড়ে নিই, যেমন আলেকজান্ডার হ্যামিল্টন, এটা হচ্ছে মানে ফার্স্ট মানে ইউরোপিয়ান সংস্কৃত প্রফেসর একজন, ঠিক আছে, হুম, এর হেল্প নিয়ে হয়েছিল অনেকগুলো বুক, যেমন কিছু এক্সাম্পল দিচ্ছি, যেমন ভাগবত গীতা, ভগবত গীতা চার্লস উইলকিন্স করেছিল, ট্রান্সলেট করেছিল, ঠিক আছে। 2 নম্বর হিতোপদেশ, স্যার এডউইন আর্নল্ড, ঠিক আছে, এটা নাম ছিল দ্য বুক অফ গুড কাউন্সিলস, নাম দিয়েছিল ওটাকে, ঠিক আছে। আর কি বই হয়েছিল, 3 নম্বরে মনুস্মৃতি, ঠিক আছে।
এটা লিখেছিল ন্যাথানিয়েল ব্রাসে হ্যালহ্যাড। ঠিক আছে, এই সব বইগুলো ট্রান্সলেট করতে এটাই কাজ ছিল এই এসথেটিক সোসাইটি অফ বেঙ্গল। কেন কি আমি কালচার জানলে, কাস্টমস জানলে, ট্রেডিশন জানলে জিনিসটাকে আরও বেশি কমান্ড হবে আমার, আরও বেশি জিনিসটাকে ভালো করে করতে পারবো আমি। ঠিক আছে। হুম। তো এইটা আমার এতক্ষণ যে পড়লাম, আগের ক্লাসগুলো আগের ভিডিওতে আছে, হ্যাঁ দেখবে। উইলিয়াম হেস্টিংয়ের পার্টটা শেষ হলো আমার। এরপরে হ্যাঁ, যখনই পার্ট শেষ হলো আমি কত দেখেছিলাম, হ্যাঁ দেখো এই ডেটটা দেখো, 1772 থেকে 1875 উইলিয়াম হেস্টিং ছিল। ঠিক আছে, এরপরে 86 থেকে কী চলে এলো, লর্ড কর্নওয়ালিস। লর্ড কর্নওয়ালিসও অনেক বুদ্ধিমান ব্যক্তি ছিল। ঠিক আছে, এর ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও বিশাল ব্যাকগ্রাউন্ড ছিল, সব মিলিটারি থেকে এদের, মানে কি বলবো, বাবা মা সব বা বেশিরভাগ মা দাদা কাকা সব মিলিটারিতে ছিল। ঠিক আছে, এদের কিছুটা পড়াবো। আমরা মডার্ন হিস্ট্রি পড়তে গেলে গভর্নর, ভাইসরয়, গভর্নর জেনারেল এদের নিয়ে পড়তে হবে। এদের আন্ডারে সব কিছু কাজগুলো হয়েছিল। এগুলোকে পড়লেই ভালো করে সব হয়ে যাবে পাট পাট। ঠিক আছে, কেন কি মডার্ন ইন্ডিয়াতে বেশিরভাগ ব্রিটিশরা ছিল। ঠিক আছে, তো এদেরই টপিকগুলো নিয়ে পড়বো এই গত সাল থেকে, 1786 থেকে 95, 1795। ঠিক আছে, হ্যাঁ, এর কি বললাম, এর ফ্যামিলিটা পুরো অ্যারিস্টোক্রেট দিয়ে ভরা ছিল, এবং এদের ফ্যামিলিতে সবাই মানে থাকে না স্ট্রং মিলিটারি ট্র্যাডিশন, মানে বা ঠাকুরদাও মিলিটারিতে, দাদুও মিলিটারিতে, বাবাও মিলিটারিতে, ভাইও মিলিটারিতে, ছেলেও মিলিটারি, সবাই মিলিটারিতে এদের ফ্যামিলি ছিল। ঠিক আছে, আর কি বলবো, এদের এগুলো আসবে না, তা লিখে রাখছি, অ্যারিস্টোক্রেট ফ্যামিলি থেকে, বিলং করতো। ঠিক আছে, বুদ্ধিমান ছিল, এবং এডুকেশন ছিল এটন কলেজ, ইংল্যান্ডে, ব্রিটেনে। এই কলেজটা মেন ছিল, এখান থেকে বেশি সব আইএসরা বেরোতো, এখনকার আইএস, তখনকার আইসিএস। ঠিক আছে, উঁচু উঁচু লেভেলের হতো, এই কলেজ থেকে সব পড়াশোনা করতো। হ্যাঁ, এই যখন আছে, এর আগেও মানে অনেক জায়গায় ছিল। ঠিক আছে, এর সময় যখন ওয়ার্ল্ড হিস্ট্রি যদি পড়ি, হ্যাঁ 7 বছরের যুদ্ধ যেটা হয়েছিল, ব্রিটেন ভার্সেস ফ্রান্স, ঠিক আছে, 7 বছরের যুদ্ধ, যে ওয়ার্ল্ড হিস্ট্রিতে পড়বে এটা। হ্যাঁ, তখন ছিল। ঠিক আছে, তারপরে কী হলো, ওইখান থেকে মানে থাকার পর মানে বেঙ্গলে পোস্টিং হলো। ঠিক আছে, লর্ড কর্নওয়ালিস, আমাদের যে উইলিয়াম আছে, হ্যাঁ, যে আমাদের এখানে যে তখনকার জেনারেল পিএম ছিল আমাদের, আমাদের না, মানে ব্রিটেনের পিএম ছিল উইলিয়াম পিট বলে। ঠিক আছে, উইলিয়াম পিট এনাকে কর্নওয়ালিসকে ভালো কাজ করেছিল বলে ওনাকে ডেপুট করলো। কোথায় ডেপুট করলো? বেঙ্গল, ইন্ডিয়াতে। ঠিক আছে, এবার তখন করলো, তখনও এমন তো না সবসময় সিচুয়েশনটাই আছে। তো এবারে দেখলো, আগেবারে কী হলো, জুডিশিয়াল রিফর্ম চলে এলো। এবারে ও এসে দেখছে যে আগে থেকেই তো বললাম, আগের ক্লাসে বলেছিলাম যে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়ায় টাকা মাখা ছিল না, তো ও লন্ডন থেকে, ইংল্যান্ড থেকে ধার করেছিল হিউজ অ্যামাউন্ট একটা। ওয়ারেন হেস্টিংয়ের এই পলিসিগুলো ফেল হয়ে গেল, রেভিনিউ পলিসিটা ফেল হয়ে গেল। ঠিক আছে, একদিকে মারাঠার সাথে যুদ্ধ হয়ে গেছে, আমার লস আছে। ঠিক আছে, তারপর ওইখানে ওদের মাঝখানে একটা গভর্নর জেনারেল এসেছিলো একটা 1 বছরের জন্য, ম্যাকফারসন বলে। তো ম্যাকফারসন মানে ওর গভর্নমেন্টে ছিল প্রচণ্ড করাপশন ভর্তি ছিল, একদম মানে মানে টাকা না দিয়ে কিছু কাজ হবে না, এমন ব্যবস্থা। ঠিক আছে, প্রচণ্ড করাপশন ছিল। তো এবার তো এখন কর্নওয়ালিস এগুলো সব ফেস করেছিল, যে দেখছে তো এখানে শুধু হাহাকার পড়ে আছে, কী করা যায়। মানে আমাকে দেশকে শুধরাতে গেলে আমার ইকোনমিক স্টেবিলিটি, মানে দেশের টাকা পয়সা লাগবে ঠিক করে। আজকে যদি আমি ঠিক করে অ্যাজ এ পার্সন ইন্ডিভিজুয়াল আমি যদি ঠিক করে চলতে চাই, আমাকে আমি যদি টাকা থাকে আমি সব কিছু করতে পারবো। আমি ভালো করে খেতে পারবো, ভালো করে পড়তে পারবো, হ্যাঁ ভালো ঘুরতে পারবো, ভালো কিনতে পারবো, কিন্তু তার জন্য কি আমার ইকোনমিক স্টেবিলিটি আসা দরকার। তো কর্নওয়ালিস সেটা বুঝতে পেরেছিল। তো সব থেকে প্রথমে এসেই এ লোকটা কী করলো, এটা নিয়ম বার করে দিল। এই নিয়মটা হচ্ছে পার্মানেন্ট
সেটেলমেন্ট অ্যাক্ট, ঠিক আছে, পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট, মনে রাখবে। কার সময় এসেছিল এটা? এটা কার সময় নিয়ে আসা হয়েছিল? কে নিয়ে এসেছিল? লর্ড কর্নওয়ালিস, ঠিক আছে, 1793-তে। এর কাজ কি? এর কাজ কী ছিল পড়িনি। যে কোনো জমি কেটে না, এটা প্রথম পয়েন্ট বললো যে জমিনদার যারা আছে, জমিনদার্স ওয়ার ডিক্লেয়ার্ড ওনার অফ ল্যান্ড, ঠিক আছে, প্রথম। দ্বিতীয় পয়েন্ট কি বললো? দ্বিতীয় পয়েন্ট কি বললো? যে যে জমিটা আছে, ল্যান্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু 11 পার্টস, ঠিক আছে, ল্যান্ড ওয়াজ ডিভাইডেড ইন্টু 11 পার্টস। 10 পার্ট, তার মধ্যে 10 পার্টের যে রেভিনিউ, কর, এটা টু ইস্ট ইন্ডিয়া কোম্পানি, আর 1 পার্ট রেভিনিউ কে পাবে? জমিনদার, ঠিক আছে। আর কি পয়েন্ট আছে? আর একটা কি পয়েন্ট আছে? আর এবং বলে দিল জমিদারগুলোকে যে তুমি যাই করো, ম্যান্ডেটারি কালেকশন বলে দিল। মানে ম্যান্ডেটারি কালেকশন মানে কালেকশন মানে কিছু কালেকশন হয়, টাকার কালেকশন হয়, ঠিক আছে, 2,75,00,000 পার ইয়ার তখনকার দিনে রেভিনিউ কালেক্ট করে দিতে হবে। এবং এই যে নিয়মটাকে আছে, যারা চিরকালের জন্য, এমন না যে বলে দিল যে এটা আছে 10 বছর, 10 বছর উঠে যাবে, সারা ফিক্সড ফর এভার, হি ফিক্সড দিস অ্যাক্ট ফর এভার। এবং এটাকেই বলা হয় জমিনদারি সিস্টেম। পার্মানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট যেটা আছে ওটাকেই বলা হয় জমিনদারি সিস্টেম। তো জিনিসটা কি বললাম, এখানে কি বলেছে? জমিনদার অবস্থা যে জায়গা থাকবে, জায়গাটার ওনার কী হবে? বা আমি আছি কিষান, ভাবো আজকে আমি আছি কিষান, অ্যাজ এ একজন চাষি, আমার কাছে জমি আছে, জমিটা আমার থাকবে না, ওটা চলে যাবে কাকে? জমিদারের কাছে। চাষ আমি করবো, কিন্তু জমি কে কাকে কর দিতে হবে? ওকে। এবারে কেন বলেছে? এবারে দেখো, জমিদার তখন ভাবো এই যে এই একটা ল্যান্ড আছে, পিস অফ ল্যান্ড, ঠিক আছে, এখানে অনেকগুলো 11টা পার্ট করি দেখি, হচ্ছে কিনা 11টা পার্ট, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক আছে, মোটামুটি তাহলে ঠিক আছে। একটা ভাবো এমনি ল্যান্ড আছে, একটা জমির পার্ট আছে 11টা, ঠিক আছে। এবারে এর মধ্যে থেকে এই যে 11টা পার্ট আছে, 10টা পার্টের যে 10টা যা চাষ হবে, তার যে ট্যাক্সটা হবে, এই টাকাটা চলে যাবে কাকে? এই টাকাটা চলে যাবে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। এবং যে এই একটা পার্ট আছে, এই একটা পার্ট কেরা? জমিদার রাখবে। তাহলে ভাবো এই একটা পার্ট রেখে জমিদাররা এত বড় লোক হতো তখনকার দিনে। তাহলে ভাবো যে 10টা পার্ট রাখছে, সে তার অবস্থা থাকো। এবং বলে দিল এই যে 2,50,00,000 পার ইয়ার তোমাকে রেভিনিউ দিতে হবে আমাকে, ঠিক আছে। এবং যদি কেউ না যেতে পারে, তাহলে কি হবে? তার জমিটা তাকে নিয়ে নেওয়া হবে। এই জিনিসটা করে পরে যখনই করে দিল, এবারে কি? এবারে এইখানে চাষবাস, চাষিরা আছে, কৃষকরা আছে, কিষানরা আছে, ঠিক আছে, একটা জমিদারের আন্ডারে এটা কাজ করছে, ঠিক আছে। এবারে এখানে এবারে খারাপ কে হচ্ছে? ব্রিটিশ সিস্টেম খুব বুদ্ধিমান ছিল।
এইভাবে লোকগুলো আঁকলাম এখানে। এই একটা এটা জমিদার আছে, এখানে জমিদার আছে, এটা জমিদার আছে, এরা এর থেকে নিচ্ছে। আর ওপরে কে বসে আছে? ইস্ট ইন্ডিয়া কোম্পানি, এর থেকে এ নিচ্ছে ট্যাক্সটা। হ্যাঁ, 1 পার্ট নিজে রাখছে আর 10 পার্ট এখানে পাঠাচ্ছে। তাহলে খারাপ মাঝখানে কী হচ্ছে? এরা তো জানে না, সাধারণ লোক তো জানে না যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিছন দিকে এমনি কাটি করেছে। তখন তত কিছু ছিল না, পড়াশোনা কিছু। হ্যাঁ, তো গাল বন্ধ করে শুনছে এরা, খারাপ এরা হচ্ছে, পিছনে ব্রিটিশরা ঠিক আছে। এবং এটাতেই হ্যাঁ, তবে একবারে যদি কর না দিতে পারলো, সঙ্গে সঙ্গে জমিটা নিজের হয়ে গেল, জমিদার সারা জীবনের জন্য জমিদার রেখে দিল। এবং এটাকে লিখে দিচ্ছে এখানে, এটাকে কিন্তু জমিদারি সিস্টেম বলা হয়। তো পারমানেন্ট সেটেল অ্যাক্ট এটাকেই বলা হয়। ঠিক আছে, এই 3টে পয়েন্ট করলাম, 1 নম্বর পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, এই 3 নম্বর পয়েন্ট। এই 1 1 + 2 + 3 এটাকে ফিক্সড ফর এভার, এবং এটাকেই জামিনদারি সিস্টেম বলা হচ্ছে। নামও রেখেছে জমিদারি সিস্টেম, কিন্তু কলকারি নাড়ছে ওপরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাই না? এবং এটা থেকেই এই যে পারমানেন্ট সেটেলমেন্ট অ্যাক্ট অফ বেঙ্গল, ব্রিটিশ অ্যাচিভড দ্য ইম্পসিবল, এটা এই যে ইকোনমিক স্টেবিলিটি কথা হচ্ছিল, এটা থেকেই ওদের এত ইনকাম করতে শুরু করলো, সব কিছু সলিউশন হলো ওদের। এবারে যখনই এইসব হলো, ঠিক আছে, এবার রেজাল্ট কী হলো? এটার রেজাল্ট মানে এটা যে পারমানেন্ট সেটেল অফ বেঙ্গল হলো, এটা ঠিক করে মনে রাখবে। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, এটা অলওয়েজ আছে যে কার কার সময়কালীন এসেছিল এটা। ঠিক আছে, এটা পড়ে রাখবো অলওয়েজ। হ্যাঁ, এরপরে রেজাল্টটা কী হলো? এই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের যে লর্ড কর্নওয়ালিস যে বার করলো, কী হলো এটাতে? হ্যাঁ, এটাতে অনেক কিছু হলো। রেজাল্টটা পড়ে নিই, কী কী হলো রেজাল্ট দেখো। পারমানেন্ট সেটেলমেন্ট একটা করে কী হলো? গোলটা এঁকে নিই, গোলটা আঁকতে পারছি না, হচ্ছে কই, এই তো হয়ে গেছে। এবারে এই রেজাল্ট কী দেখি। প্রথম যেটা হলো, ইকোনমিক স্টেবিলিটি হলো। ঠিক আছে, প্রথমেই তো ওই ম্যাকফারসন ছিল, বললাম করাপশানটা কমিয়ে দিল আস্তে আস্তে। ঠিক আছে, করাপশানটা শেষ হয়ে গেল, করাপশান শেষ হলো, প্লাস এবার ইনকাম হচ্ছে। বি কী হলো? পলিটিক্যাল স্টেবিলিটি। কেন? যখনই জমিদাররা দেখছে ইনকাম টাকা পাচ্ছে, তখন কি জমিদারের সাপোর্ট পেয়ে গেল, ওরা লোকাল সাপোর্ট পাচ্ছে, জমিদার আছে, বড় বড় অ্যারিস্টোক্র্যাট ফ্যামিলি আছে, হ্যাঁ, ওদের থেকে সাপোর্ট পেয়ে যাচ্ছে, তখন পলিটিক্যাল স্টেবিলিটি হয়ে যাচ্ছে। হ্যাঁ, তারপরে আর কি আছে? সি নম্বর কী হলো? অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাচিভমেন্ট। অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাচিভমেন্টটা কি? যে এই জমিদার এই যে প্ল্যান, এই যে ডায়াগ্রামটা আঁকলাম এখনই আমি, ঠিক আছে, এইটা যে আছে, এটা কি হলো? এই জিনিসটা মানে ভায়া জমিনদার, মাঝখানে তো এটা জমিনদার, এই জমিনদারের কিছু জমিনদারকে দিয়ে অনেক বড় একটা পপুলেশনকে কন্ট্রোল করতে পারলো। এখানে তো বেশি আছে, এখানে সংখ্যক তো বেশি, জমিদার তো বেশি নেই, তো কিছু সংখ্যক লোক দিয়ে অনেক বড় সংখ্যককে কন্ট্রোল করতে পারলো। এটা হচ্ছে তার অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাচিভমেন্ট। ঠিক আছে, আর কি হলো? প্লাস আর কি করলো? কর্নওয়ালিস? কালচার অ্যান্ড আইডিওলজিক্যাল প্রমোশন, মানে কালচারাল অ্যান্ড আইডিওলজিক্যাল প্রমোশন, যেমন ল্যান্ড হোল্ডার সোসাইটিস, জমিনদারি অ্যাসোসিয়েশন, মানে এগুলোর থ্রু দিয়ে মানে ব্রিটিশ কালচারটাকে আর ব্রিটিশের চিন্তাভাবনাটাকে প্রমোট করলো। এবং আস্তে আস্তে এমনি করেই সব কিছু করতে করতে, হ্যাঁ,
মানে ওর মানে জায়গাটার উপরে ওর কাছে একটা ভালো একটা মানে কমপ্লিট পলিটিক্যাল অ্যান্ড ইকোনমিক্যাল কন্ট্রোল চলে এলো। কারো হাতে যদি টাকা আর পাওয়ার থাকে, আর কী লাগবে, সে টাকাটাই হচ্ছে পাওয়ার। টাকা থেকে ইকোনমি যদি আমার ভালো হয়, আমার কিছু বেশি টাকা থাকলো, আমি সবাইকে কিনে নিতে পারবো। ওইটাই করেছিল। ইকোনমিও ভালো হয়ে গেল, পলিটিক্যালও লোকাল সাপোর্ট করছে, করাপশান রিডিউস হয়ে গেল, এবং নিজে পুরো কন্ট্রোল, পুরো পপুলেশনটাকে কন্ট্রোলও করছে ভালো করে থ্রু জমিনদার্স। হ্যাঁ, এবং নিজের ব্রিটিশের কালচারটাকেও ছড়াচ্ছে। বুঝা গেল তো? তাহলে এই ছিল কর্নওয়ালিসের পার্মানেন্ট সেটেলমেন্ট অফ অ্যাক্ট অফ বেঙ্গল। ঠিক আছে, এরপরে এও জুডিশিয়াল রিফর্ম করে কিছু। হ্যাঁ, যে আমরা পড়লাম, অনেকগুলো অনেকগুলো কোর্ট ছিল তো এখানে। কটা কোর্ট ছিল? 4টে কোর্ট ছিল। এই দেখো, একটা, দুটো, তিনটে, চারটে, 5টা কোর্ট ছিল। এই 5টা কোর্টকে করে পরে 4টে কোর্টে করে দিল। একটাতে দুটো কাজ ঢুকিয়ে দিল। তারপরে সিভিল সার্ভিস বার করলো কর্নওয়ালিস। ঠিক আছে, তারপরে পুলিশ ডিপার্টমেন্টের ইয়ে করলো। ঠিক আছে, এও জুডিশিয়াল রিফর্ম নিয়ে এলো। এ অনেক কিছু করেছিল। ঠিক আছে, তো নেক্সট ক্লাসে আমরা কর্নওয়ালিসের বাকি পার্টটা পড়ব। কর্নওয়ালিসের সময়ে অ্যাংলো মাইসোর ওয়ারও হয়েছিল, মাইসোর ওয়ার। ঠিক আছে, হায়দার আলী, টিপু সুলতান এরা ছিল। চার্টার অ্যাক্ট আসে 1973-তে, এটাও আসে। এরপরে কর্নওয়ালিসের পড়ার পর আমরা লর্ড ওয়েলেসলিতে যাব। আশা ক্লাসে এটুকুই, না বুঝতে পারলে লিখে জানাবে। থ্যাংক ইউ।